ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। কাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচের ভুল শুধরে পরের দুই ম্যাচে টানা জয় তুলে সিরিজ জিততে চায় স্বাগতিকরা, বলছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। এদিকে সবশেষ ৮ সিরিজের ৭টিতেই হারের স্বাদ পাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ম্যাচে জয় তুলে জিততে চায় আরেকটি সিরিজ। বুধবার চট্টগ্রামের সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। মঙ্গলবার দুপুর ১২টায় মুখে চওড়া হাসি আর গণমাধ্যম কর্মীদের থামস আপ দেখিয়ে মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি। এমন খুশি হবার কারণটাও তো আছে। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় তুলে যে লিড নিয়েছে ক্যারিবীয়রা। ম্যাচ জয়ের পরদিন ঐচ্ছিক অনুশীলন ছিল উইন্ডিজের। সাগরিকায় ম্যাচ না খেলা ক্রিকেটারদের পাশাপাশি একাদশে থাকা খারি পিয়েরে, অ্যালিক আথানাজে করেছেন ট্রেনিং। ক্যারিবিয়ানদের লক্ষ্য একটাই, দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করা। সেই সাথে প্রথম ম্যাচের ভুল থেকেও শিক্ষা নিতে চায় দলটি। আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পরের ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে। প্রথম ম্যাচ থেকেও শিক্ষা নেব। ডিউ প্রভাব ফেলেছে দ্বিতীয় ইনিংসে, সেটাও মাথায় রাখতে হবে পরের ম্যাচে। বাংলাদেশ দলের অনুশীলন ছিল না মঙ্গলবার। হোটেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। হয়েছে টিম মিটিং, জিম সেশন। তবে দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন, মিডল অর্ডার আর বোলিং ডিপার্টমেন্টে হতে পারে রদবদল। তো এটা ঘরের মাঠে, তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক। কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই নিজেদের হোম। সো নেক্সট দুইটা গেম আমাদের জিততে হবে। সিরিজের দ্বিতীয় টি-20 হবে সাগরিকার ৬ নম্বর উইকেটে। প্রথমটি হয়েছিল ৫ নম্বরে। তবে পিচ বদলালেও এর চরিত্রে তেমন বদল আসবে না নিশ্চিত। সাগরিকায় কিন্তু ডিউ ফ্যাক্টর কাজ করেছে প্রথম ম্যাচে। তাই তো বাংলাদেশ যদি দ্বিতীয় ম্যাচে টসও জেতে, সেক্ষেত্রেও পরে ব্যাটিং করাটাই শ্রেয় হবে। কেননা ইনিংসের শেষের দিকে বল এতটাই ভিজে যাচ্ছে যে বোলাররা অনেকটা সমস্যার মুখে পড়ছেন, যার ফায়দা নিতে পারে ব্যাটাররা, যেমনটা ঠিক নিয়েছিলেন তানজিম সাকিব, নাসুম আহমেদরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। খুব স্বাভাবিকভাবে ওয়ানডে সিরিজ ভালো করার পর টি-20 সিরিজের প্রথম ম্যাচটা যখন বাংলাদেশের ব্যাটাররা খারাপ করলো, সমালোচনা সেটা কিন্তু হচ্ছে, আর হবেই বা না কেন। কারো আন্তর্জাতিক ক্যারিয়ার ৩-৪ বছরের, কারো আবার ৭-৮ বছরের, এমনকি ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও গেম সেন্স কিছুতেই রপ্ত করতে পারে না বাংলাদেশের ব্যাটাররা। উইন্ডিজের বিপক্ষে সবশেষ ম্যাচে যার বড় উদাহরণ শামীম পাটোয়ারি। বর্তমানে বাংলাদেশ দলে মিডল অর্ডারের ব্যর্থতার অন্যতম প্রধান কারণ গেম সেন্সেরও অভাব। লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশের বর্তমান স্কোয়াড বলুন কিংবা পাইপলাইন, সবার মাঝেই শামীম পাটোয়ারির পিঞ্চ হিটিং ক্যাপাবিলিটি হয়তো সবচেয়ে বেশি। মাঠে নেমে প্রথম বল থেকেই বাউন্ডারি হাঁকানোর সক্ষমতা রাখেন শামীম। তাই তো টি-20 দলের খুবই গুরুত্বপূর্ণ সদস্য তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচে ১৬৬ রান তাড়া করতে গিয়ে যখন অল্প রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ, তখন ৫ নম্বরে নামা শামীম পাটোয়ারির এই আউটকে বেপরোয়া বলাই যায়। কেবল এই ম্যাচ নয়, এর আগেও একাধিকবার এমন পরিস্থিতিতে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন শামীম। তাই হয়তো ম্যাচ শেষে লিটন দাসও আটকাতে পারেননি হতাশা। I was very upset regarding Shamim batting, the way he batted. You have to think about little bit because of every time you can't come and enjoy the batting all the time. You have to take responsibility and you have to. তবে এই সমস্যা যে কেবল একা শামীমের তা কিন্তু নয়। ম্যাচের পরিস্থিতি বিবেচনা না করে অপ্রয়োজনীয় ঝুঁকি নিয়ে উইকেট বিলিয়ে দেওয়ার ঘটনাটা অধিকাংশ ম্যাচেই ঘটায় টাইগার ব্যাটাররা। গত ম্যাচেই সোহানের বোল্ট কিংবা সেট হওয়া হৃদয়কে যতটা না বোলাররা পরাস্ত করেছেন, তার চেয়ে বেশি ভুল শট সিলেকশনে আউট হয়েছেন তারা। তাই তো ম্যাচ পরিস্থিতি বোঝার বিষয় আছে সবারই। জাতীয় দলে আসার পর থেকেই হয়তো সবচেয়ে বাজে ফর্মে আছেন জাকের আলী অনেক। কিন্তু বাস্তবতা হলো, ফর্মে ফেরাটা জাকিরের জন্য যতটা জরুরি, তার চেয়েও হয়তো বেশি প্রয়োজন বাংলাদেশ দলের জন্য। কারণ টপ অর্ডার ব্যর্থ হলে তাওহিদ হৃদয়ের পর ইনিংস বিল্ড করার মতো ব্যাটার আর নেই বললে ভুল হবে না। বাংলাদেশ দলের মিডল অর্ডারে যে সমস্যা হচ্ছে তার দায় এড়াতে পারবে না নির্বাচকরাও। কেননা তাওহিদ হৃদয়ের পর ৫ এবং ৬ নম্বর পজিশনে যারা খেলছেন তারা মূলত সবাই
পিন সিটার। এ জায়গায় স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটার কিন্তু নেই, যার ফলে অধিকাংশ সময়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলে ইনিংস বিল্ড করতে পারছেন না এই পজিশনের খেলোয়াড়রা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। মঙ্গলবার শেষ হয়েছে বিপিএল এর টিম চেয়ে আবেদনের সময়। মোট জমা পড়েছে 10টি আবেদন। রাজশাহী থেকে ফ্র্যাঞ্চাইজি চেয়েছে 2 প্রতিষ্ঠান। শেষ মুহূর্তে বরিশালের আবেদন, কাগজ জমা দিয়েছে নোয়াখালীও। এদিকে নতুন নামে যৌথ মালিকানায় দল চেয়েছে সিলেট ইউনাইটেড। তবে এবারের আসরে থাকছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। যাচাই বাছাই শেষে প্রক্রিয়া মেনে দেওয়া হবে দল, বলছেন ইফতেখার রহমান মিঠু। মঙ্গলবার শেষ বিকেলে বিপিএল এর দল চেয়ে আবেদনপত্র নিয়ে বিসিবিতে একের পর এক প্রতিষ্ঠানের আগমন। চিটাগং, সিলেট, খুলনা, রংপুর, নোয়াখালী, কুমিল্লা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়ে প্রতিষ্ঠানগুলো জমা দেয় প্রয়োজনীয় কাগজপত্র। সব মিলে আসন্ন বিপিএল এর জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন জমা পড়েছে 10টি, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আমাদের ছিল ক্লোজিং টু আর অফিস তো এটা 7টা পর্যন্ত আমরা জমা নিয়েছি। এখন জিনিসটা হচ্ছে এ পর্যন্ত প্রায় 10টার মতো জমা পড়েছে। তবে যারাই আবেদন করুক, পূর্ব অভিজ্ঞতা মাথায় রেখে প্লেয়ার্স, কোচিং স্টাফ সহ সব খরচ বহন করতে পারার সামর্থ্য বিবেচনা করেই দেয়া হবে দল, বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য সচিব। কয়টা টিম দিব এটা হচ্ছে প্রায়োরিটি, আমরা পুশ করব না যে 6টাতেই করতে হবে, 7টাতেই করতে হবে বা 5টাতেই করবো। আমরা এইবার বিপিএল এর আপনারা জানেন আমাদের মোটোটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি যাতে ক্ল্যারিটি থাকে, সব প্লেয়াররা পয়সা পায়, কোচরা পয়সা পায়, এটাই হচ্ছে প্রায়োরিটি নাম্বার 1। সো সেই হিসাবে আমরা ফাইন্যান্সিয়ালসটা খুব কড়াভাবে দেখব। 12 অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। নির্ধারিত সময় শেষে রাজশাহী থেকে পড়েছে 2টি প্রতিষ্ঠানের আবেদন। রংপুর, খুলনা, চিটাগং ও ঢাকা থেকে আবেদন করেছে আগের আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকরা। লম্বা সময় পর নতুন নামে দল প্রত্যাশী কুমিল্লা ফাইটার্স শেষ মুহূর্তে আবেদন করেছে বরিশাল ও নোয়াখালী। এদিকে নতুন নামের সাথে যৌথ মালিকানায় এবার দল নিতে আবেদন করেছে সিলেট ইউনাইটেড। এবার দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠানগুলোর কাঁধে ওঠে ফ্র্যাঞ্চাইজির মালিকানা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশে ফিরে বিশ্বকাপ ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিনিয়ররা ভালো করলে আরও বেশি ম্যাচ জেতা সম্ভব ছিল বলে মনে করেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে আরও বেশি প্রস্তুতি দরকার দলের, এমনটাই মত নিগার সুলতানার। বললেন, ভবিষ্যতে ভালো করতে উন্নতি আনতে হবে মানসিকতায়। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে 7 উইকেটে হেসে খেলে হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। বিশ্ব আসরে এমন সূচনা দেখিয়েছিল বড় আশা। আত্মবিশ্বাসের চূড়ায় উঠেছিল বাংলাদেশের মেয়েরা। সেই আত্মবিশ্বাসের জের ধরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছিল মারুফা ফাহিমারা। যদিও শেষটায় জয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশ। এরপর আর থামেনি জ্যোতিদের পরাজয়ের ট্রেন। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 100 রানের পরাজয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও সম্ভাবনা জাগিয়ে হার। অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি লাল সবুজের মেয়েরা। লঙ্কানদের কাছে পা হরকায় তীরে এসে। আর শেষ ম্যাচটা ভারতের বিপক্ষে বৃষ্টির আশীর্বাদে পয়েন্ট ভাগাভাগি। 7 ম্যাচে 1 জয়, 3 পয়েন্ট নিয়ে টেবিলের 7 থেকে আসর শেষ করে বাংলাদেশ। দেশে ফিরে ব্যর্থতার দায়ে নিজের কাঁধে নিয়ে ভবিষ্যতে ভালো খেলার বার্তা দিলেন বাংলাদেশের নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আমি আমার ব্যাটিং করতে পারিনি, বললাম যে আমার অফ ফর্মটা আসলে দলকে বেশি আমার কাছে মনে হয়েছে ভুগাইছে বেশি। ইয়াং প্লেয়ারদেরকে আসলে আমরা প্রেশারাইজ করতে পারি না ওই জায়গাটাতে। সো ওই জায়গাটাতে হয়তো বা যদি আমরা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিলাম তারা যদি ওভারকাম করতে পারতাম, হয়তো বা আমরা আরও 2-1টা ম্যাচ জিততে পারতাম। বাংলাদেশ বেশি ভুগেছে ব্যাটিংয়ে। দলের হয়ে সর্বোচ্চ 212 রান শারমিন আক্তার সুপ্তার। লিগ পর্বে যিনি 10ম সর্বোচ্চ রান সংগ্রাহক। আলাদা 5 ব্যাটার পেয়েছেন 50 দেখা। কিন্তু বৃষ্টি বিঘ্নিত শেষ ম্যাচের পূর্ব পর্যন্ত টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ 66.6% বল ডট খেলেছে বাংলাদেশের ব্যাটাররা। 8 দলের মধ্যে বাংলাদেশের স্ট্রাইক রেট টুর্নামেন্টের দ্বিতীয় সর্বনিম্ন। বোলাররা কিছুটা ভালো করলেও উইকেট নেয়ার ক্ষেত্রেও ছিল অনেকটা পিছিয়ে। জ্যোতি বলছেন, উন্নতি দরকার মানসিকতায়। আমরা একটু ম্যাচিউর ক্রিকেট খেললে হয়তো বা আমরা আজকে ফেরত আসতাম না, সেমিফাইনাল খেলতে পারতাম। সো এই জিনিসগুলো ওভারকাম করতে হলে আমাদেরকে আরও বেশি বলবো যে প্লেয়ারদেরকে
স্পেশালি মেন্টালি অনেক বেশি গ্রো দরকার এবং আমাদের প্রিপারেশন শুড স্টার্ট করা দরকার এই পর্যন্ত, যেটা আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপে আসলে আমরা কি করা উচিত। যখন আপনি একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন, এটা প্রিপারেশন শুধু 6 মাস আগে নিলে হবে না। অন্যান্য টিমগুলো যেমন ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আপনার 2 বছর আগে থেকে প্রিপারেশন নেয়, সো ওইভাবে আমাদেরকে এগোতে হবে। এপ্রিলে পাকিস্তানের মাটিতে বিশ্বকাপ বাছাই খেলেছিল জ্যোতি মারুফারা। এরপর বিশ্বকাপে যাওয়ার আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলেনি টিম টাইগ্রেস। বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতির ঘাটতি ভুগিয়েছে বাংলাদেশকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারে ফুটবল প্রসঙ্গ। থাইল্যান্ডের বিপক্ষে 2 হারে নারীদের ম্যাচ ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি উপলব্ধি করে ডিসেম্বরেই কমপক্ষে 6 দল নিয়ে নারী ফুটবল লিগ করার ঘোষণা বাফুফের। সেখানে খেলবেন বিদেশি ফুটবলাররাও। যমুনা টেলিভিশনকে জানিয়েছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। নারী লিগে অংশ নিতে বাফুফেতে আবেদন করেছে পুলিশ, সেনাবাহিনী, আনসার সহ বেশ কয়েকটি সংস্থা। থাইল্যান্ডের সঙ্গে 2 ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েদের ভরাডুবি। 2 ম্যাচে 8 গোল হজমের বিপরীতে গোল দিয়েছে মাত্র 1টি। মেয়েদের পারফরমেন্স নিয়ে চটেছেন হেড কোচ পিটার বাটলার। নিয়মিত ঘরোয়া লিগ না হয় ম্যাচ ঘাটতি কি পিছিয়ে দিচ্ছে মেয়েদের? নারী বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে এগোনো বাংলাদেশের থাইল্যান্ডের সঙ্গে হার উদ্বেগ বাড়াচ্ছে। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেই ডিসেম্বরেই কমপক্ষে 6 দল নিয়ে নারী লিগ করার রূপরেখা সাজাচ্ছে বাফুফে। লিগের মান বাড়াতে প্রতি দলে থাকবে 3 জন করে বিদেশিও। ডিসেম্বরের মাঝামাঝি হয়তো আমরা শুরু করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো রোজার আগে এটাকে শেষ করার জন্য আইডিয়ালি, এবং যেটা আমরা আবারও বললাম যে মিনিমাম 6টা টিম নিয়ে আমরা করতে চাচ্ছি এবার। একই সাথে আমরা এবার ইনশাআল্লাহ বিদেশি প্লেয়ার অ্যালাউ করবো। এটা মেয়েদের টপ লিগ হবে। আমরা এরকম কোনো ইস্যু চাই না যে কোনো কারণে তাদের যে ফি দেওয়ার কথা সে টাকাটা তাদেরকে দেওয়া হলো না, বাকি পড়ে গেল, এই ঝামেলাগুলি আমরা চাই না। তো আমরা চাচ্ছি একটি পরিচ্ছন্ন লিগ করার জন্য। সবশেষ বাফুফে মিটিংয়ে নারী লিগে অংশগ্রহণকারী দলগুলোর অর্ধেক দলকে কাউন্সিলরশিপ দেবার প্রস্তাব করা হয়েছে। তাই সামরিক দলসহ অনেক কর্পোরেট দলও নারী লিগে অংশগ্রহণ করার আবেদন করেছে। পুলিশ ছাড়া আরও 2টি সরকারি সংস্থা ইচ্ছা পোষণ করেছে। আমাদের কম্পিটিশন কমিটি থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে তাদেরকে। সেনাবাহিনী ইচ্ছা পোষণ করেছে, তারা যোগাযোগ আছে। আমরা বিকেএসপির সাথে যোগাযোগ করেছি, বিকজ তাদের তো একটা ফিক্সড প্লেয়ার পুল আছে। সো তাদের সাথে আমাদের কথা চলছে। আমার জানা মতে আনসারের সাথে বোধহয় কথা হচ্ছে। 2টো প্রাইভেট বাংলাদেশের স্বনামধন্য গ্রুপের সাথে আমরা কথা বলছি। এবারে নারী লিগের সবগুলো ম্যাচ হবে কমলাপুর টার্ফে। তবে ছেলেদের প্রিমিয়ার লিগের অনেক ক্লাবই এখনও নারী লিগে অনাগ্রহী। তাদের বাধ্যবাধকতা বেঁধে দিতে ব্যর্থ বাফুফে। আমরা কিন্তু ইতিমধ্যে প্রিমিয়ার লিগ পার্টিসিপেন্ট সকল টিমকে আমরা কিন্তু চিঠি দিয়েছি। সেখান থেকে একটি টিম আমাদেরকে ইন্টারেস্ট দেখিয়েছে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। 2026 ফিফা বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি নিজেই। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে তার ফিটনেস ইস্যু। নিজেকে ফিট রাখতে আপাতত বেছে বেছে খেলছেন এই বিশ্বকাপ জয়ী তারকা। পুরো দমে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন আগামী বছর ইন্টার মায়ামির প্রি সিজন শুরুর পর। আর নিজের আইডল ডিয়েগো ম্যারাডোনাকে বললেন সব কিছুর ঊর্ধ্বে। বুয়েন্স আইরেসের রাস্তায় এখনও রয়ে গেছে কাতার বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস। সেখানের বাতাসেও যেন মিশে আছে চ্যাম্পিয়ন্স দেল মুন্ডো সুরের প্রতিধ্বনি। ডিসেম্বরের সেই রাতে লুজাইল স্টেডিয়ামে যখন সোনালি ট্রফি উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি, তখনই ফুটবল বিশ্বের ভাবনা এই বুঝি শেষ হলো এক যুগের গল্পের সমাপ্তি। কিন্তু কিংবদন্তিদের গল্প কি কখনো শেষ হয়? সময়ের ক্যালেন্ডারে এখন লিওর বয়স 38। ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে আজও তিনি আলো ছড়ান। কদিন আগেই পেয়েছেন গোল্ডেন বুটও। যেন সময়টাই স্থির হয়ে আছে এই মহানায়কের জন্য। তবু প্রশ্নটা রয়েই গেল, 2026 বিশ্বকাপে খেলবেন তো মেসি? প্রতিবারই এমন কথার উত্তরে কিছু না জানালেও এবার পরিষ্কার করেই লিও জানালেন শিরোপা ধরে রাখতে আগামী বিশ্বকাপে থাকতে চান দলের সাথেই। আমি সত্যিই খেলতে আগ্রহী, কারণ এটা বিশ্বকাপের মঞ্চ। আমরা গত আসরে চ্যাম্পিয়ন হয়েছি এবং শিরোপা ধরে রাখার সক্ষমতা আছে। সেই লক্ষ্যে আবারও মাঠে নামাটা হবে আকর্ষণীয়, কারণ প্রত্যেকেরই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন থাকে। তবে জানিয়ে রাখলেন বিশ্বকাপে তার খেলার পুরো বিষয়টা নির্ভর করছে ফিটনেসের উপর। এটি অসাধারণ একটি ব্যাপার হবে যদি বিশ্বকাপে খেলতে পারি, এবং আমি সেটাই চাই। পুরো ফিট অবস্থায় সেখানে থাকতে পছন্দ করব আর গুরুত্বপূর্ণ অংশ হয়ে দলকে সহায়তা করতে চাই। তবে বিষয়টি আমি মূল্যায়ন করছি ডে টু ডে ভিত্তিতে। যখন আগামী বছর ইন্টার মায়ামির প্রি সিজন শুরু হবে, তখন দেখব আমি শতভাগ ফিট কিনা। যদি সেরকম মনে হয় তাহলে আমি সিদ্ধান্ত নেব।
অসাধারণ সব কীর্তি করে ফুটবল বিশ্বের অন্যতম আইডল লিওনেল মেসি এবার নিজের আইডলদের নাম প্রকাশ করলেন LM10। মাইকেল জর্ডান, ফেদেরার, নাদাল ও লেব্রনে মুগ্ধ হলেও স্বদেশি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে রাখলেন সবকিছুর ঊর্ধ্বে। আমাদের আর্জেন্টাইনদের জন্য ডিয়েগো ম্যারাডোনাই সবচেয়ে বড় আইডল। তিনি যা করেছেন তাতে তিনি আমাদের সর্বোচ্চ অনুপ্রেরণা। যদিও আমি ছোটবেলায় তাকে খুব বেশি ম্যাচে সরাসরি খেলতে দেখিনি, তবুও ডিয়েগো সবকিছুর ঊর্ধ্বে। 2026 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে, যা কিনা হতে যাচ্ছে মহাদেশ জুড়ে মেসির শেষ যাত্রা, এক কিংবদন্তির লাস্ট ড্যান্স। যদি তিনি মাঠে নামেন তবে সেটি কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি হবে এক বিদায়ী সিম্ফনি। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। ভারত টাকা নিয়ে আসে এবং আইসিসির উপর নিয়ন্ত্রণ আরোপ করে এমন অভিযোগ সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রডের। তার দাবি, স্লো ওভার রেটের নিয়ম ভাঙার পরও শাস্তি দিতে পারেননি ভারতীয় দলকে, উল্টো ফোন কলে হুমকি দিয়ে বলা হয়েছে মানিয়ে নিতে। দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য আইসিসির সাবেক এই ব্রিটিশ ম্যাচ রেফারির। 22 গজে রোহিত কোহলিদের দাপট ক্রিকেট বিশ্বে ভারতকে যেমন নিয়ে গেছে অনন্য উচ্চতায়, তেমনি টেবিলের খেলায়ও কম যায়নি বিসিসিআই। বড় আয়ের উৎস হওয়ায় আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা আদায়ে সবচেয়ে এগিয়ে দেশটির ক্রিকেট বোর্ড, যা এখন আর অজানা নয় কারো। ম্যাচেও অনৈতিক সুবিধা পায় ভারত। সমর্থকদের এই আশঙ্কা এবার সত্যি প্রমাণ করলেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে জানান, নিয়ম ভাঙার পরও ভারতকে শাস্তি দিতে পারেননি তিনি, উল্টো ফোন কলে পেয়েছেন হুমকি। এক ম্যাচে ভারত নির্ধারিত সময়ের চেয়ে 3-4 ওভার পিছিয়ে ছিল, যার জন্য খেলা শেষে শাস্তি হতো তাদের। ওই সময় আমি একটি ফোন কল পাই, বলা হয় সহনশীল হন, কোনো উপায় বের করুন, কারণ এটি ভারত। পরের ম্যাচেও ঠিক একই ঘটনা ঘটল। সৌরভ গাঙ্গুলি দ্রুত ওভার শেষ করার নিয়ম মানছিলেন না। 2003 থেকে 2024 দীর্ঘ 21 বছর আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ব্রড। এ সময় টেস্ট, ওয়ানডে ও টি20 মিলিয়ে 622টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি। তবে গেল বছরের ফেব্রুয়ারি থেকে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি আইসিসি, যেখানেও বিসিসিআইয়ের প্রভাব নিয়ে সন্দেহ ব্রডের। প্রশ্ন তুলেছেন আইসিসির অভ্যন্তরীণ কর্মপরিবেশ নিয়েও। বিশ্বের এমন কিছু জায়গা আছে যা গঙ্গা নদীর মতো, সেখানে সঠিক ভুলের পার্থক্য বোঝা তো দূরের বিষয়, বরং এত বেশি নোংরা পানি থাকে যে সেসবের মোকাবিলা করে চলতে হয়। ভারত টাকা নিয়ে আসে এবং বিভিন্ন উপায়ে আইসিসির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। আনন্দিত যে এখন আর সেখানে থাকতে হচ্ছে না, কারণ বর্তমানে এখানে থাকাটা অনেক বেশি রাজনৈতিক অবস্থান ধরে রাখার মতো, যেমনটা আমি আগে কখনো দেখিনি। ক্রিকেটে ভারতের দাদাগিরি নিয়ে ক্রিস ব্রডের এমন বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে আইসিসিকে। বিপরীতে ভদ্রলোকের খেলা ক্রিকেটে বিসিসিআইকে নিয়ে সমর্থকদের সন্দেহটাও আরও জোরালো হলো। মুজরেবেন তারেক, যমুনা স্পোর্টস। কোচ আলোনসোর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় ক্লাব ছাড়তে চান রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র, এমন খবর স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের। চলতি মৌসুমে 13 ম্যাচের মধ্যে মাত্র 3 ম্যাচে পুরো 90 মিনিট খেলার সুযোগ পেয়েছেন ভিনি। পছন্দ মতো খেলতে না পারায় কোচের উপর বিরক্ত হন এই ব্রাজিলিয়ান তারকা। সবশেষ হাই ভোল্টেজ বার্সা রিয়াল ম্যাচের 72 মিনিটে তুলে নেওয়া হয় ভিনিসিয়াসকে। এরপর ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড। ঘটনাটির পর কোচের সাথে তার দ্বন্দ্ব সবার নজরে আসে। ভিনিসিয়াস চাচ্ছেন এমবাপ্পের মতো তাকেও দলের সমান গুরুত্ব দেওয়া হোক, তা না হলে তিনি ক্লাব ছাড়ার বিষয়টি জোরালোভাবেই নেবেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে ভিনিসিয়াসের। তুরস্ক ফুটবলের 152 জন রেফারি জুয়ার সাথে জড়িত এমন বিস্ফোরক তথ্য দিলেন তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম এথেম হাসিওমানগ্লু। দেশের ফুটবলে দুর্নীতি রোধ করতে দীর্ঘ 5 বছর ধরে একটি অনুসন্ধান চালায় তুরস্ক ফুটবল ফেডারেশন। এই অনুসন্ধানের পর জানা যায় দেশটির 571 জন পেশাদার রেফারির মধ্যে 371 জনেরই বেটিং সাইটগুলোতে অ্যাকাউন্ট আছে, যাদের মধ্যে 152 জন সক্রিয়ভাবে বেটিংয়ের সাথে জড়িত। গত কয়েক বছর ধরে তুরস্কের ঘরোয়া লিগগুলোতে বাজে রেফারিং নিয়ে বিতর্ক চলে আসছে। এরপর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া এক তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে তুরস্ক ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি ইব্রাহিম আরও জানান, শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত রেফারিদের কড়া শাস্তি দেওয়া হবে। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।